ব্রাইট না, দ্যাট আই আন্ডারস্ট্যান্ড। কিন্তু আমাদের মধ্যে মানে জীবনী শক্তি, মানে এটা প্রাণশক্তি অসীম, প্রাণশক্তি প্রাণ অসম্ভব। শক্তি। আমি আমি জাস্ট আপনার আগের ওই প্রসঙ্গটায় আসি আর কি, মানে উপদেষ্টাদের কথা বললেন তো, মানে আমার ফ্রাস্ট্রেশন আছে এবং আমি তো সেটা প্রকাশ করি। হ্যাঁ, হুম, ধরেন এটা ঠিক যে তারা পলিটিক্যাল না, এবং এটাও ঠিক যে নন পলিটিক্যাল বা অ্যাপলিটিক্যাল লোকজনদেরকে, পলিটিক্সের বাইরের লোকজনদেরকে নেওয়া হয়েছে। কিন্তু ধরেন যে খুব কম্পিটেন্ট লোক পলিটিক্স করেন না এরকম লোক কি নাই, ছিল না যাদেরকে নেওয়া যেত? আমি এক্সাম্পল দিই, আমি আসলে নাম ধরে এক্সাম্পল দিতে চাই না, কারণ এতে ওনাদেরও বিপদ হয়, আর মনে করে যে বোধহয় আমি ওনাদের কথা বলছি, তা না। ধরেন বদিউল আলম মজুমদার, আমি কিন্তু আশা করেছিলাম যে বদিউল আলম মজুমদার এই উপদেষ্টা পরিষদে থাকবে। হ্যাঁ, এবং উনি তো লড়াই করেছেন এবং ফ্যাসি বিরোধী লড়াইয়ের সাথে যুক্ত ছিলেন, ইন্টেলেকচুয়ালি যুক্ত ছিলেন, ওনার বয়স বিবেচনায় দারুণ কাজ করেছেন। তারপরে ধরেন আমরা মনে করি যে আর্মি মনে করে যে আমাদের আর্মির তরফ থেকে কেউ না কেউ থাকবে, এবং আর্মির তো কয়েকজন আছেন। কিন্তু আমার মনে হয় যে ধরেন আর্মিতে যদি আমি আর্মি অফিসারদের দেখি, সৈনিকদেরকে দেখি, আর্মির মধ্যে খুব ভালো, মানে খুব প্রমিনেন্ট ফিগার যদি আমি বলি এক্স আর্মি অফিসারদের মধ্যে, এটা নিঃসন্দেহে আইকেবি, ইকবাল করিম ভুইয়া। তো মানে উনারা কেন না, মানে আমরা কেন উনাদের সার্ভিসটা নিলাম না? হ্যাঁ, এই প্রশ্নগুলো আমার আসে আর কি। এখানে আমি সব কথা বলতে পারবো না। না, ঠিক আছে, আমি আমি যাচ্ছিও না ওই জায়গায়, আমি ওই জায়গায় যাচ্ছিও না, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে কেন আমরা বেস্ট মাইন্ড গুলোকে এক জায়গায় করব? এটাই হচ্ছে বেস্ট মাইন্ড এক জায়গায় আনলেও হতো না, এটা আমি বেটার হতো কিনা, মানে হতো না তো একটা জিনিস, কিন্তু এর চেয়ে বেটার ফাংশন করতো কিনা সেটা হচ্ছে আমার কথা। না, করতো না। তাই কেন আমি কেন মনে করি ভাই যে ব্যাপারটা হচ্ছে যে আমরা একটা জিনিস আন্ডার এস্টিমেট করি, যে আমাদের রট কোন পর্যায়ে, এই ব্যাপারে কিন্তু আমাদের অনেকেরই ধারণা নাই যে অ্যাকচুয়ালি একটা ফাংশনাল স্টেট ডিসফাংশনাল স্টেটের যে প্রবলেম, মানে লেভেলটা কোথায়, এটা আমরা অনেকেই পুরোপুরি বুঝতে ব্যর্থ হই। আমি কয়েকটা উদাহরণ দিই। বলেন। তো এই পরশুদিন, তার আগের দিন আমার ছোটবেলার এক ডিবেট করার এক ছোট ভাই, ও অস্ট্রেলিয়াতে মাইগ্রেট করেছে। তো ও বলছিল যে ভাইয়া দেখেন, ওর বাবা হচ্ছে গিয়ে পাবলিক সার্ভেন্ট, বাংলাদেশে ছিলেন। তো ও বলছে যে ভাইয়া দেখেন, আমি জিজ্ঞেস করলাম যে কেন আর চলে আসলাম। তো সে বলছে যে তার ওর ছেলেটার সাথে ছিল, তো ইজ ইন ইয়ার 8 এবং বাংলাদেশের একটা ভালো স্কুলে পড়াশোনা করতো, সেটা হচ্ছে কি আইডিয়াল স্কুল, মানে অ্যাটলিস্ট আমাদের সময় আইডিয়াল ঢাকা শহরের একটা টপ স্কুল ছিল। তো ওর মুখে আমি শুনছি যে ও ইয়ার 8-এ পড়ে, এখন পর্যন্ত অ্যালজেব্রা কি জানে না। জাস্ট ইমাজিন দিস, ইয়ার 8-এ পড়ে অ্যালজেব্রা কি জানে না, কোনোদিন অ্যালজেব্রা করেনি। এবং ওই ছেলে বলছিল যে 6 মাস, এই জুন মাসের দিকে ওদের হাফ ইয়ারলি পরীক্ষা ছিল। হাফ ইয়ারলি পরীক্ষায় যে প্রশ্ন, পরীক্ষার আগের দিন ইউটিউবে প্রশ্ন ফাঁস হতো। জাস্ট ইমাজিন, স্কুলের পরীক্ষা, ইউটিউবে প্রতিদিন রাত 10টার সময়। আবার ও বলছিল যে অঙ্কের পরীক্ষা আগে, এটা আবার আগেও, মানে 10টা 11টার দিকে না, অনেক মানে তারা খুব কনসিডারেট ছিল, মানে 9টা 10টার দিকে তারা কোয়েশ্চেন আউট করে দিত। আবার টিচার আবার যাতে বেশি মনিটাইজ করা যায়, সেজন্য এক পাতা একটা ভিডিওতে দিত, এবং প্রশ্নের উত্তরও ওই মানে ইউটিউব ভিডিওর মধ্যে থাকতো। এটা হচ্ছে ইয়ার 8-এর অবস্থা। সর্বনাশ, মানে ইয়ার 8, ঠিক আছে আমরা আমি আরো একটা উদাহরণ দিব, এটা দর্শকদের শোনা দরকার। ইয়ার 7 পরীক্ষায় এসছে যে আপনার কি জানি বলেন, ডেঙ্গুতে আক্রান্ত বন্ধুর জন্য কিভাবে মোনাজাত করতে হয়, এটা হচ্ছে গিয়ে পরীক্ষার প্রশ্ন। আমরা যখন ছোট ছিলাম, আমরা স্কুলের মামাকে টাকা দিতাম কোন সময়? আমরা যখন স্কুলে ছিলাম, স্কুলের মামাকে টাকা দিত যদি কেউ গাঁজা খেয়ে ধরা পড়লো, সিগারেট খেয়ে ধরা পড়লো, যাতে প্রিন্সিপালের কাছে না পৌঁছায়, সেজন্য ওই মামাকে টাকা দিত। এটা হচ্ছে আমাদের অভিজ্ঞতা। আমি ক্যারেট কলেজ যেটা দেখি নাই, কিন্তু তবু আমি জানি যে এই ধরনের ঘটনা ঘটতো। ওরা টাকা দেয় ফুটবল খেলার জন্য। মানে ডিফারেন্সটা বোঝার চেষ্টা করেন যে আমরা
একটা বিপদ আটকানোর জন্য স্কুলের মামাকে টাকা দিয়েছে, তাও এটা রেগুলার না। আর এরা টাকা দেয় স্কুলের তার যেটা রাইট তার যেটা রাইট সেটা করার জন্য টাকা দেয়। সেটা